ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। জাতীয় ক্রীড়া পরিষদের একমাত্র ফিজিওথেরাপি সেন্টারের মালামাল আত্মসাৎ হয়ে গেছে। অভিযোগের তীর দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকুর দিকে। আলোচিত এই সংগঠকের দাবি, নিজের টাকায় কিনেছিলেন সরঞ্জাম, তাই সরিয়ে নিয়েছেন। তবে এনএসসি বলছে ভিন্ন কথা। নির্ধারিত সময়ে মালামাল ফেরত না দিলে নেওয়া হবে আইনি পদক্ষেপ। মেহেদী নাইমের রিপোর্ট। বাংলাদেশে রয়েছে ছোট বড় মিলিয়ে কমপক্ষে 50টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। আমি যদি এদের এক একটি ফেডারেশনে কমপক্ষে 100 জন করে অ্যাথলিট ধরি, তাহলে সারা দেশে রয়েছে 5000 অ্যাথলিট। জাতীয় ক্রীড়া পরিষদ এইসব অ্যাথলিটদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্মাণ করেছে এই ফিজিওথেরাপি সেন্টার। আমরা দেখব আজ এর ভেতরে কি কি রয়েছে, চলুন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দ্বিতীয় তলায় এর অবস্থান। ভেতরে ঢুকলেই চোখে পড়বে মাত্র 4টি বেড, নেই কোনো এসি, এমনকি ফ্যানও। ফাঁকা রুম, নেই উল্লেখযোগ্য চিকিৎসার যন্ত্রপাতি। এ কেমন ফিজিওথেরাপি সেন্টার? কিন্তু এই রুমে একসময় সবই ছিল। নিয়মিত খেলোয়াড়রা চিকিৎসা সেবা নিতে আসতো। কয়েক মাস আগেই নিজের দাবি করে সবকিছু নিয়ে গেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু। কিছু কিছু জিনিস এগুলি জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ক্রয় করা হয়েছিল। আচ্ছা, এগুলি নিয়ে চলে গেছে। আচ্ছা, তো আমরা টেলিফোনে ওনার কাছে চেয়েছি, উনি ডিনাই করছে। যমুনা টেলিভিশন খোঁজ নিতে যায় অভিযুক্ত আশিকুর রহমান মিকুর কাছে। কেন রাষ্ট্রীয় সম্পদ এক প্রকার লুট করে নিয়ে যান এই কর্মকর্তা? আমি আমার পকেট থেকে প্রায় 3 লক্ষ টাকা দিয়েছি। এটাকে আমরা সদকা জারিয়া হিসেবে ধরে নিয়ে গরিব যারা আছে তাদেরকে আমরা এখানে চিকিৎসা দেবো বিনা পয়সায়। সদকা জারিয়া যদি দিয়ে দেন, তারপর এই জিনিসগুলো আবার ফেরত নেবেন কেন? আমি কিন্তু অবস্থার শিকার। আমরা এই বৃষ্টি বাদল গেলে ওখানতে ওরা আজকেই গতকালকে দেওয়ার কথা ছিল, তা গতকালকে দিতে পারে না এই বর্ষার কারণে। বর্ষা চলে গেলে হয়তো কাল পরশু দিয়ে দেওয়া হবে। এটা দ্রুত ফিজিওথেরাপি সেন্টারের যন্ত্রপাতি ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করবে জাতীয় ক্রীড়া পরিষদ। চিঠি দিয়ে বললাম যে আপনি এগুলো জমা দেন, না দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। তো এই নির্দিষ্ট দিনের মধ্যে সময় না দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এসিসি সভাপতি মহসিন নাকভি। সবকিছু ঠিক থাকলে রাজধানীর একটি অভিজাত হোটেলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এজিএম। তবে এই সভাতে শ্রীলঙ্কার আফগানিস্তান দুই বোর্ডের অন্তত একজন যোগ না দিলেই ভেস্তে যাবে সবকিছু। তবে মহসিন নাকভি যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, সভা স্থগিতের কোনো সম্ভাবনাই নেই। Sir, is there any possibility of postponing the meeting? No. Thank you, sir. Thank you. এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি মহসিন নাকভি বললেন বটে, কিন্তু এসিসির এজিএম হবে এবং ফলপ্রসূ হবে সেই শঙ্কাও তো উড়িয়ে দেয়া যাচ্ছে না। এসিসির এজিএম এর জন্য বুধবার সকালে ঢাকায় এসেছেন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে ফুল দিয়ে বিমানবন্দরে বরণ করে নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরবর্তীতে বেশ কয়েকটা মিটিং করেন নাকভি। গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টার সাথেও দেখা করতে। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই এজিএম নিয়ে বিসিসিআই এর আছে আবার ঘোর আপত্তি। ঢাকা থেকে এজিএম ভেন্যু অন্য কোথাও সরানোর কথাও বলে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এসিসি সভাপতি সেই দাবি কানে না তুললে এজিএমে অংশ নেওয়া নিয়েই বিরত থাকার সিদ্ধান্ত নেয় ভারত। সেখানে শেষ হলেও হতো। বিসিসিআই এর সঙ্গে ভালো সম্পর্ক থাকায় শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান ক্রিকেট বোর্ড ভারতকে সমর্থন দিয়ে এজিএম বর্জন করবে বলেই খবর বেরিয়েছিল। এসিসির গঠনতন্ত্র অনুযায়ী এজিএম এর কোরাম পূরণ করতে টেস্ট খেলুড়ে 5 দেশের 3টা আর সহযোগী 10টা দেশের উপস্থিতি লাগবে। তাই শ্রীলঙ্কা বা আফগানিস্তানের কেউ না এলে এজিএম হবেই না। না আসার ব্যাপারে শ্রীলঙ্কা এখনও অটুট। শোনা যাচ্ছে এজিএমে আসার সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান। বুধবার রাতের ফ্লাইটে তাদের ঢাকায় আসার কথা। ক্রিকেট বোর্ড সূত্র থেকে জানা গেছে, আফগানিস্তানের আসার নিশ্চয়তা পেয়েই ঢাকায় এসেছেন নাকভি। এজিএম এর ভাগ্যে তাই যাই হোক,
প্রশ্ন, এই সভা থেকে প্রাপ্তির খাতায় কি যোগ হবে? আয়োজক হিসেবে ভারতের এশিয়া কাপ কি হবে, নাকি ক্রিকেট কূটনীতিতে শুরু হবে নতুন সমীকরণ? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে কাল সিরিজের তৃতীয় টি-20তে মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চান জাকের আলী অনিক। এদিকে সিরিজ হারের মধ্য দিয়ে 2024 সাল থেকে এই পর্যন্ত টি-20তে সবচেয়ে বেশি হার দেখল পাকিস্তান। এই সময়ে 64 ম্যাচের মাঝে 39টিতে হেরেছে দলটা। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-20 সিরিজ জয়ে দারুণ ছন্দে টিম টাইগার্স। হারের বৃত্ত থেকে বেরিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ইতিহাস গড়ে সিরিজ জয়ের পর ঘরের মাঠে পাকিস্তানকে ধরাশায়ী করল টাইগাররা। সবশেষ দেখায় পাকিস্তানের মাটিতে টি-20 সিরিজে পাত্তা না পাওয়ার পর এবার দেশের মাটিতে দারুণ প্রতিশোধ নিল বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য এবার হোয়াইট ওয়াশ। সিরিজ নিশ্চিতের পর সেই বার্তাই দিলেন জাকের আলী অনিকও। Yes, obviously. Actually, we looking for winning the match. We're doing our process, and rest. ঠিক আরেকদিকে সিরিজ খোয়ানোর পর হতাশার সাগরে পাকিস্তান। 2024 সাল থেকে এই পর্যন্ত টি-20তে সবচেয়ে বেশি ম্যাচে পরাজয় দেখেছে দলটা। এই সময়ে তাদের খেলা 64 ম্যাচের 39টিতেই হেরেছে দলটা। দুয়ে থাকা বাংলাদেশ 62 ম্যাচ খেলে হেরেছে 37টিতে। পাকিস্তানকে এই সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়েও এক ধাপ এগোতে পারে বাংলাদেশ। 220 রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে লিটন দাসের দল। প্রথম ম্যাচেই 7 উইকেটের জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে 8 রানের জয় পায় লাল সবুজ দলটা। সিরিজের তৃতীয় ম্যাচে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট 220 থেকে বেড়ে দাঁড়াবে 223-এ, আর তাতেই আফগানিস্তানকে টপকে 10 থেকে 9 আসার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সেই লড়াইয়ে বৃহস্পতিবার হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানকে টি-20তে হোয়াইট ওয়াশের পাশাপাশি এবার লক্ষ্য র্যাঙ্কিংয়েও উন্নতির। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। অবশ্যই সুবাতাস বইছে দেশের ক্রিকেটে, অন্তত খেলার মাঠে। লঙ্কার পর এবার ঢাকায় সিরিজ জয়। শ্রীলঙ্কার পাকিস্তান দুই বড় দলের বিপক্ষে পরপর সিরিজ জিতে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু প্রশ্ন আছে, পাকিস্তান সিরিজে যে কন্ডিশনে বাংলাদেশ দল জয় ছিনিয়ে নিয়েছে, সেটা কি এশিয়া কাপ আর বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতি? আবারও কি স্লো পিচে সাফল্য আর ফেক কনফিডেন্স নিয়ে গ্লোবাল ইভেন্টে যাচ্ছে টাইগাররা? শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম 2 টি-20 ম্যাচ জিতে ইতিমধ্যেই আরও একটি দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি নিশ্চিত করে ফেলেছে লিটন দাসের দল। এই দুই সিরিজ জয়ে লম্বা সময়ের টানা ব্যর্থতার শিকল ছেড়ে বেরিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট দল। তাই তো স্বস্তির হাওয়া বইছে ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট আর বিসিবি কর্মকর্তাদের মাঝে। অবশ্যই, কারণ সবাই ওরা দুজনই আমাদের থেকে উপরের র্যাঙ্কিং টিম, তো তাদের সাথে সিরিজ জেতা কিন্তু আসলে কোনোভাবেই নর্মাল কোনো বিষয় না। খুবই ভালো একটা। কিন্তু যারা ক্রিকেটটা খুব ভালো বোঝেন, হাড়ির খবর রাখেন, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আসলেই কি বাংলাদেশ দল সেরা ছন্দে ফিরেছে? যে কোনো কন্ডিশনেই জয় পাওয়াটা কৃতিত্বের সেই সম্মানটা দিতেই হবে বাংলাদেশ দলকে। কিন্তু মিরপুরে যে পিচে খেলা হচ্ছে, সেখানে সিরিজ জয় পাওয়াটা কি খুবই কঠিন? এমন উইকেটে অতীতে অস্ট্রেলিয়া, ভারতের মতো জায়ান্টদের হারিয়ে বিশ্ব মঞ্চে গিয়ে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। শেরি বাংলার কালো মাটির উইকেটের নিচে কি ঢাকা পড়ছে না বাংলাদেশ দলের দুর্বলতাও? পিচ নিয়ে ইতিমধ্যেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছেন পাকিস্তান কোচ মাইক হেসন। এমনকি শুভঙ্করের ফাঁকিটা ধরতে পারছেন কিছু টাইগার সমর্থকও। এই উইকেট কোনো দলের জন্যই ভালো নয়। এশিয়া কাপ আর বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রাখলে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক মানের উইকেট নয় এটি। এখন যেভাবে আছে এভাবে খেললে আমরা সামনে নেক্সট টাইমে অন্য মাঠে আমরা ভালো করতে পারবো না। সেপ্টেম্বরে দুবাইতে হবার কথা এশিয়া কাপের পরবর্তী আসর, আর আগামী বছরের শুরুতে ভারত শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল কি সঠিক পথে এগোচ্ছে? আইসিসির ইভেন্টে বারবার ভরাডুবির পর দেয়া হয় ব্যাটিং উইকেট করার প্রতিশ্রুতি, কিন্তু ব্যাটিং পিচে হারের মুখ দেখলেই আবারও শর্টকাটে সাফল্য খোঁজেন কর্মকর্তারা। আর যার ফল লো, স্লো আর 2 পেস উইকেটে সিরিজ জিতে ব্যর্থতার গ্লানি দূর করা। কিন্তু তাতে আসলে কতটা উপকৃত হচ্ছে দেশের ক্রিকেট? ফেক কনফিডেন্স নিয়ে কি আবারও বিশ্বমঞ্চে গিয়ে আরেকটি ভরাডুবির পথে নয় টাইগাররা? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।
বাংলাদেশ থেকে পাকিস্তানের অনেক কিছুই শেখার আছে। সিরিজ হারের পর নিজ দলের প্রতি ভাবনাটা এমনই পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার। সেই সাথে চ্যালেঞ্জিং কন্ডিশনে জয়ের পুরো কৃতিত্ব বাংলাদেশকে দিয়েছেন এই পাক সাবেক। এমন কন্ডিশনে দলে একজন স্পেশালিস্ট বোলারের অভাব পাকিস্তান হাড়ে হাড়ে টের পেয়েছে বলেও জানান তিনি। তবে ব্যাট হাতে আলো ছড়িয়ে এই ধারাভাষ্যকারের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন জাকের আলী অনিক। এই তো কিছুদিন আগের কথা, যে দলটা পাকিস্তানে গিয়ে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে ফিরে আসে নিজ দেশে, সেই বাংলাদেশে কিনা এখন চোখ রাঙাচ্ছে পাকিস্তানের উপর। ফেভারিট হিসেবে বাংলাদেশ সফরে এসে রীতিমতো মুদ্রার উল্টোপিঠ দেখছে পাকিস্তান। টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার বাংলা ওয়াশের ছকাচ্ছে লিটনের দল। চ্যালেঞ্জিং কন্ডিশনে জয়ের পুরো কৃতিত্ব বাংলাদেশকে দিচ্ছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। পাকিস্তান ম্যাচ হারলো, সিরিজও হেরে গেল, বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল যে কঠিন পিচে কিভাবে ব্যাটিং ও বোলিংটা করতে পারে। বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করেছিল, চাপের মধ্যে এমন হতেই পারে। পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে 15 রানে 5 উইকেট হারিয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের অনেক ঘাটতিও চোখে পড়েছে রমিজ রাজার। এমন টাফ কন্ডিশনে একজন স্পেশালিস্ট বোলারের অভাবকেই দায়ী করছেন এই পাক সাবেক। ম্যাচে পাকিস্তানের একজনও স্পেশালিস্ট স্পিনারও ছিল না, আর এটা বড় একটা ঘাটতি। বাংলাদেশের রিশাদ মার খেলেও সে একজন রেগুলার বোলার। কঠিন পরিস্থিতিতে স্পেশালিস্ট বোলাররাই দরকার হয়, এর অভাব হারে হারে টের পেয়েছে পাকিস্তান। দলীয় আত্মবিশ্বাসকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে জয়ের মূল মন্ত্র হিসেবে দেখছেন রমিজ রাজা। টপ অর্ডার যেখানে ব্যর্থ হয়েছে সেখানে হাল ধরার পাশাপাশি দুর্দান্ত এক ইনিংস খেলা জাকের আলী অনিক প্রশংসা কুড়িয়েছেন এই পাক সাবেকের কাছ থেকে। প্রথমে খেই হারালেও পরে ব্যাটিংয়ে বাংলাদেশ অনেক ভালো করেছে, বিশেষ করে জাকের আলী দারুণ খেলেছে। কঠিন সময়ে নেমে দলের হাল ধরেছে, যখন যেভাবে শট খেলা দরকার তাই করেছে। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ প্রথমে ঠিকঠাক রান সংগ্রহ করেছে। সব মিলিয়ে বাংলাদেশের পারফরমেন্স অনেক ভালো ছিল। শুধু বিগ হিটিং নয়, কোন উইকেটে কোন শট খেলতে হবে, সেই সাথে রানিং বিটুইন দ্য উইকেট, নিজ দলকে সবকিছুই ঠিক করার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা। টি-20 বিশ্বকাপের আগে এই হার থেকে শিক্ষা গ্রহণ করার আহ্বান জানান এই সাবেক। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। সুখবর এসেছে র্যাঙ্কিংয়েও। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে দুর্দান্ত পারফর্ম করে শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম 2 ম্যাচেই বল হাতে বেশ মিতব্যয়ী ছিলেন মুস্তাফিজ, পাশাপাশি নিয়েছেন 2 উইকেট। আর তাতেই 17 ধাপ এগিয়ে সেরা 10-এ নাম লিখেছেন তিনি। 653 রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আশদীপের সঙ্গে যৌথভাবে 9ম স্থানে আছেন ফিজ। পাশাপাশি উন্নতি করেছেন শেখ মেহেদিও। ফিজের মতোই 2 ম্যাচে 3 উইকেট নিয়ে 9 ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন 16তম স্থানে। বল হাতে পারফর্ম করে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন চলতি সিরিজে বাংলাদেশের একাদশে থাকা বেশিরভাগ বোলার। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। এবার সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেল অনূর্ধ্ব-19 দল। জিম্বাবুয়ের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজ। 2026 আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে এই ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিমধ্যেই 2-1 ব্যবধানে সিরিজ জয় করেছে তরুণরা। জিম্বাবুয়ের পর 5 ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আগামী সেপ্টেম্বর মাসে 2 সপ্তাহের সফরে সেখানে 5 ওয়ানডে খেলবে যুবারা। 5 ও 7 সেপ্টেম্বর লাভবরোতে সিরিজের প্রথম 2 ম্যাচ, এরপর 10 তারিখ ব্রিস্টলে তৃতীয় এবং 12 ও 14 সেপ্টেম্বর লন্ডনের বেকেনহামে অনুষ্ঠিত হবে শেষ 2 ওয়ানডে। শেষবার প্রিয় মেরুন জার্সি গায়ে মাঠে নামলেন আন্দ্রে রাসেল। শেষ দিনেও 22 গজে ঝড় তুললেন ব্যাট হাতে। ম্যাচ হারলেও জন্মশহর কিংস্টনের সাবাইনা পার্কে পেলেন বিশেষ সম্মান। ম্যাচ শেষে বললেন, এখনই থেমে যাওয়ার সময়। বিদায় লগ্নে দর্শক, পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানালেন দ্রেরাস। মুম্বাইয়ে 2016 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। ভারতের বিপক্ষে 20 বলে 43 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে তুলেছিলেন ফাইনালে। ওয়ান ম্যান আর্মি হয়ে এমন অনেকবারই জিতিয়েছেন দলকে। এরপর সময়ের স্রোতে গায়ে লেগেছে টি-20-র ফেরিওয়ালা তকমা। তাই তো প্রিয় মেরুন জার্সি গায়ে উঠত অনিয়মিত। শেষবার জাতীয় দলের সেই জার্সি গায়ে জন্মশহর কিংস্টনের সাবাইনা পার্কে নামলেন আন্দ্রে ডোয়াইন রাসেল। সতীর্থ থেকে প্রতিপক্ষের খেলোয়াড় কিংবা জ্যামাইকার দর্শক, সবার অভিবাদনে মুখর হলো সাবাইনা পার্ক। নজর কাড়ল কাপড়ে ঢাকা উপহারটাও, ব্যাট বলের মিশেলে বানানো এক বিশেষ গিটার, যা মনে করিয়ে দিল দ্রেরাস কোনো সাধারণ ক্রিকেটার নন, দ্য রকস্টার অফ ক্যারিবিয়ান ক্রিকেট। ব্যাট হাতে শেষ দিনটাও মাতালেন রাসেল। 4 ছক্কা আর 2-4-এ খেলেছেন 15 বলে 36 রানের ইনিংস। যদিও আগ্রাসী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে রাসেলের বিদায়টা রাঙাতে পারেনি উইন্ডিজ, তবে জয় পরাজয় পেরিয়ে ম্যাচ শেষে ভিন্ন এক আবেগ ছুঁয়ে গেল আন্দ্রে রাসেলকে।
ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি, কিন্তু এটাই ক্রিকেট। দিন শেষে আমি খুশি। সাবাইনা পার্কে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পেরেছি। স্থানীয় দর্শক, পরিবার ও বন্ধুদের সামনে খেলেছি। এই সুযোগ করে দেয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। আপনাদের সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ। উইন্ডিজ ক্রিকেটে কাটছে না দুঃসময়। হারের বৃত্তে আবদ্ধ ক্যারিবিয়ানরা। এদিকে 7 মাস পরে আরেকটি টি-20 বিশ্বকাপ। সেখানে রাসেলের অভিজ্ঞতা নিশ্চয়ই এগিয়ে রাখত দলকে। তবুও কেন বিশ্বকাপের আগেই এই অবসর? রাসেল দিলেন সেই ব্যাখ্যাও। আমার মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময় এসেছে। দলে কয়েকজন ভালো খেলোয়াড় আছে। শেফার্ড বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। রাদারফোর্ড, আলজারি এবং হোল্ডারের মতো খেলোয়াড়ও দলে আছে। এখান থেকেই ছেলেরা দলকে এগিয়ে নেবে। 2010 সালে গল টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু রাসেলের। ক্যারিয়ারে খেলেছেন ওই একটি মাত্র টেস্টই। ওয়ানডে খেলেছেন 56টি, যার শেষটি বাংলাদেশের বিপক্ষে 2019 বিশ্বকাপে। তবে বিশ্ব ক্রিকেট রাসেলকে মনে রাখবে 4 ছক্কার টি-20 ক্রিকেটের জন্যই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 4 বছরের চুক্তিতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইন্টার মায়ামিতে যাচ্ছেন রদ্রিগো ডি পল। মেসির বডিগার্ড খ্যাত এই তারকার 15 মিলিয়ন ইউরো ট্রান্সফার মানিতে চুক্তি সম্পন্ন করার দ্বার প্রান্তে। ডি পলকে আনার উদ্দেশ্য ইন্টার মায়ামির মাঝমাঠের শক্তি বৃদ্ধি, যার সবশেষ ক্লাব বিশ্বকাপ এবং মেজর লিগ সকারে অভাব বোধ করেছে ফ্লোরিডার ক্লাবটি। তবে 2026 সালের জুন পর্যন্ত ডি পলের সঙ্গে চুক্তি রয়েছে অ্যাটলেটিকোর। কথা পাকাপোক্ত হলে 1 বছর বাকি থাকতেই তিনি মাদ্রিদের ক্লাব ছাড়বেন। 2021 সাল থেকে অ্যাটলেটিকোয় খেলছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ক্লাবটির প্রধান তারকায় পরিণত হন তিনি। ডি পল আর্জেন্টিনার হয়ে 2022 বিশ্বকাপ এবং 2021 ও 2024 কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন। যুক্তরাষ্ট্রে MLS অল স্টার্সের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে লিগা এমএক্স। এই ম্যাচটি না খেললে 1 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন লিওনেল মেসি। ম্যাচের আগে দলের সাথে অনুশীলন করেননি আর্জেন্টাইন সুপারস্টার। MLS অল স্টার্স কোচ নিকো স্তেভেসকে ইতিমধ্যেই সাবেক বার্সা তারকার প্রশিক্ষণে অনুপস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হয়, যা তিনি কৌশলে এড়িয়ে গেছেন। মেজর লিগ সকারের বেশ কজন লেজেন্ডারি ফুটবলার খেলবেন এই ম্যাচে, যার মধ্যে সাবেক তারকা হিরভিং লোজানো, জর্ডি আলবা এবং ডিয়েগো রসি রয়েছেন। সবশেষ ম্যাচে ইন্টার মায়ামি 5-1 গোলে নিউ ইয়র্ক রেড বুলসকে হারায়, যেখানে 2টি গোল করেছিলেন লিওনেল মেসি। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।